হামিমকে জেরার মাধ্যমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। তবে এর আগেও যে তথ্য এসেছিল যে হাওড়ার পিলখানার কাছে থাকতো হামিম মণ্ডল, তা বারকোড প্রিন্টিং এর কাজ করতো এই হামিম মণ্ডল। আর এবার যে দোকানের হদিশ মিলেছে সেই ছবি দেখতে পাচ্ছেন, বারকোড প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ হতো এই দোকানে। তবে এর আড়ালে কি চলতো তা জানতেই তদন্ত করছে এসটিএফ। হামিম মণ্ডলের যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া পিলখানায়। অভিজিৎকে বলছি দেখানোর জন্য। তালা বন্ধ অবস্থায় রয়েছে এই যে দোকানটি। কিছুক্ষণ আগে পর্যন্ত ভেতরে লাইট জ্বললো, এখন আর কোনো লাইট দেখতে পাচ্ছি না আমরা। এবং তার সাথে সাথে এই যে বিল্ডিংয়ের এখানে কেউই কিছু বলতে পারছে না। এবং এখানে দুটো সিসি ক্যামেরা রয়েছে দেখা যাচ্ছে। এবং হামিম মণ্ডল তার যে বিভিন্ন তথ্য সেখান থেকে দেখা যাচ্ছে শনিবার দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এটা খোলা থাকতো। এবং স্মার্ট আইডি কার্ড থেকে আরম্ভ করে সিকিউরিটি সলিউশন, এছাড়াও বিভিন্ন রকম ট্যাগ, সেগুলো তৈরি কাজ এখানে হতো। বারকোড প্রিন্ট, স্ক্যানার এবং বারকোড লেবেল সলিউশন, এই ধরনের কাজ এখানে হতো। এবং এই যে হামিম মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই হামিম মণ্ডলের তরফ থেকে এখানে এই যে দেখা যাচ্ছে যে এই যে অফিসটা তালাবন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা কেউই কিছু এই বিষয় নিয়ে জানতেন না, এমনটাই তারা জানাচ্ছেন। তাদের কোনো এই বিষয় নিয়ে জানানো ছিল না। এবং পাশে একটি টেলারের দোকান এবং তার সাথে এই যে দোকান, সেই দোকানের কিভাবে এই ঠিকানা পাওয়া যাচ্ছে, হামিম মণ্ডলের যে মোবাইলে যে তথ্য রয়েছে সেই তথ্য দেখেই তদন্তকারী জানতে পেরেছেন 7 নম্বর আলম মিস্ত্রি লেন। दुकान कौन सा है उसका? उसके अंदर में कारखाना में, दुकान नहीं है, कारखाना है। तो हामिम के यहाँ पर आते थे, अब देखा कभी भी? उसका अंदर ही काम होता था। उसके बाप को देखते थे, उसको बहुत कम देखते थे। अच्छा, वो तो वर्धमान चले गए। ये सब नहीं मालूम हमको। कोई ऐसा कुछ संदेहभाजन कोई आता था उसके साथ मुलाकात करने के लिए, ऐसा कुछ देखा कि वो मुलाकात करते थे आप लोगों के साथ? नहीं, बस कुछ नहीं, सिर्फ उसके बाप से सलाम दुआ था और किसी से कुछ नहीं था। যেমনটা তারা জানাচ্ছেন যে হামিমের সঙ্গে সেইভাবে যোগাযোগ এলাকারই কারোর ছিল না এবং এলাকার বাসিন্দারাই জানাচ্ছেন। এবং এই যে হামিম, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে, তার সাথে সাথে তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে অ্যাসোসিয়েট আর কারা কারা রয়েছে সেটাও জানার চেষ্টা চালাচ্ছেন। পাকিস্তানের আইএসআই এর 2 জন অন্তত রয়েছে যাদের সঙ্গে মোবাইলে তার যোগাযোগ ছিল। এছাড়াও আরও বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ ছিল যারা এই ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত, এমনটাই পুলিশ সূত্রে খবর। পিলখানার এই কারখানা হামিমের বাবা ভাড়া নিয়েছিলেন প্রায় 2 বছর আগে। দুটো ঘরের ভাড়া ছিল 11,000 টাকা। হামিম নিজে কারখানায় নিয়মিত যাতায়াত করত। তবে 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণার পর থেকে হামিমের আসা যাওয়া বন্ধ হয়ে যায়, এমনই দাবি স্থানীয় বাড়ির মালিক মোহাম্মদ আলী। আমি কি প্রায় আসছে নাকি রোজ আসছে? না না, রেয়ার আসতো এখানে। রেয়ার আসছে। কজন লোক কাজ করতে? 3 জন। 3 জন কাজ করতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি দাদা, ও যে এখানে এই ধরনের কাজ করছে, জঙ্গি যোগাযোগ আছে, এটা জানতেন? হ্যাঁ, ওই যে বিভিন্ন ধরনের টেররিস্ট অর্গানাইজেশন। না 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 না, এখানে কোনো না, আমি কোনো কিছু পেয়েছি না, কিছু হিন্ট দিয়েছি না আমি। হিন্ট পাতো তো আমি তো ভেকেট করে যেত জায়গাটা। ও কিরকম লোক, কিরকম ছিল আমি? লোক আমি হামিমকে জানি না নিজে, ওর বাবা ভালো মানুষ। আচ্ছা ওর বর্ধমানে নামচিন আদমি আছে। ও আচ্ছা, বর্ধমানে নিজের বাড়ি ওইখানে। কি আপনার জানার পর কিছু আতঙ্ক আছে নাকি? হ্যাঁ, ভয় লাগছে, ডর লাগছে? লাগছে তো, ভয় লাগছে। পুরো নাম খারাপ হচ্ছে, পুরো লোকালিটি নাম খারাপ হচ্ছে। বর্ধমানে যাওয়ার আগে হাওড়ার পিলখানা রোডের একটি ফ্ল্যাটে সপরিবারে ভাড়া থাকতো হামিম মণ্ডল। সেই ফ্ল্যাটের মালিক জানাচ্ছেন মাসে একবার আসতো হামিম, কিন্তু সে যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তা বুঝতে পারেননি। ও তো মাসে একবার করে আসতো, ভাড়া দিয়ে চলে যেত। আর এখানে থাকতো না শেষে দিকে? 2.5 মাস থেকে এখানে নেই, 2.5 মাস। 2.5 মাস কন্টিনিউ এখানে থাকতো। কিন্তু 2.5 মাস আগে না আর দেখা যাচ্ছে না। না, আপনি কি চাইছেন এখন জানার পর, টেররিস্ট জানার পর কি চাইছেন? আমি কি চাইব? যদি অ্যারেস্ট হয়েছে, যদি কোনো ক্রাইম করছে, কোর্ট উইল ডিসাইড। আই এম নট অথরাইজ টু ডু। প্রুফ পাবে কোর্ট, যদি জানবে কি হ্যাঁ টেররিস্ট কিংবা অন্য সংগঠনের সাথে অ্যাটাচ আছে, হি উইল গিভ দ্য পানিশমেন্ট।
সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বানিয়ে চ্যাট করত এই সমস্ত জঙ্গিরা, ভরসা অর্জন করে অপহরণের ছক কষা হতো। এমনকি পুলিশের নজর এড়াতে ডিসকর্ড অ্যাপে হামিদ মণ্ডল এবং অর্পিতা সরকারের কথা পর্যন্ত হতো। যে সমস্ত চ্যাট এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে তা থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এসটিএফ এর তদন্তকারী অফিসাররা। ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি জানিয়েছেন শোনাবো। অপরাধ জগতের মানুষরা এটা সম্পূর্ণরূপে ব্যবহার করছে তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কমাতে, যাতে পুলিশ বা অন্য কোনো ইনভেস্টিগেটিভ এজেন্ট খুঁজতে না পারে যে এই এক একটা মানুষকে আমরা ধরছি। যেমন এদেরকে আজকে ধরেছি হামিদ আর অর্পিতাকে, কিন্তু এর মাথাকে আমরা ধরতে পারবো না। আরো হয়তো কিছু মানুষ বেরোবে যারা এদের সাথে চ্যাট করেছে এবং একই সমতুল্য মানুষ, এবং সেইটা আরো ভারতবর্ষের অনেকগুলো স্টেটে এগুলো ধরা পড়েছে। এই শেহজাদ ভাট্টি নেটওয়ার্কের কথা হলো এখন ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবং এটা আরেকটা নতুন রকমের ছায়াযুদ্ধ। যে আমরা আমাদের সময় যখন শুরুর দিকে চাকরিতে দেখেছিলাম যুদ্ধ, তারপরে একটা সময় দেখলাম প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ, যেখানে টেররিস্টদের দিয়ে যুদ্ধ করানো হবে ভারতবর্ষের বিরুদ্ধে এবং পৃথিবীর অন্যান্য জায়গায় ওটা ব্যবহার করা হয় টেররিস্টদের। এবার এখন আমরা দেখছি যে এখন ক্রিমিনাল নেটওয়ার্ক, গ্যাং এবং টেররিজম, ড্রাগ পাচারকারী, ইললিগাল ব্যবসা এবং ভারতবর্ষের তরুণ প্রজন্ম তাদেরকে ব্যবহার করা, যাদের কাছে চাকরি নেই বা যাদের কোনো ফ্রাস্ট্রেশন আছে মনে, বা যাদের কোনো হতাশা আছে বা ধমনীতে একটা উত্তেজনা স্রোতের দরকার আছে যাদের জীবনে, চট জলদি যারা বড়লোক হতে চায়, চট জলদি বিখ্যাত হতে চায়, উচ্চাসা আছে, প্রতিশোধ স্প্রিয়া আছে, তাদেরকে ধরে ধরে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিজিটালি। বড় কাজ, ছোট কাজ বলতে ধরুন কোনো দেয়াল লিখন লিখে আসা, যেটাকে আমরা গ্রাফিটি বলি, তার জন্য ধরুন 1000 টাকা দেওয়া হলো। তারপরে মাঝারি কাজ, কোথাও একটু আগুন লাগিয়ে দেওয়া, তার জন্য ধরুন 5000 টাকা দেওয়া হলো। বড় কাজ যেমন পাঞ্জাব পুলিশের এসআই পরপর ফেব্রুয়ারি মাসে আর মে মাসে এই বছরেরই মারা হয়েছে দুজনকে, তো সেটা বড় কাজ। এবার এরপরে আপনি দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী এদের হিট লিস্টে আছে। ভারতবর্ষের ঝাড়খণ্ডে, দিল্লিতে, উত্তরপ্রদেশে, তেলেঙ্গানাতে এদের দেখা গেছে কিছু না কিছু অকাজ ঘটাতে। এইবার এরা আরো বড় হয়ে যাচ্ছে। গতকালই এসটিএফ এর তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয় যন্তর মন্তরে যে ছাত্র বিক্ষোভ চলছে সেখানে নাশকতার পর্যন্ত পরিকল্পনা ছিল এদের, এবং তার জন্য হামিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের উর্দি জোগাড় করার। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপরেও নজরদারি রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল এই হামিমকে। আর তা নিয়ে আজকে রাজ্যের পুরমন্ত্রী কি বলছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, পরপর দেখুন। আজকে এই ধরনের মানুষ, এই হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, উনি গ্রাউন্ডেড একেবারে সবসময় মানুষের সাথে যুক্তই রয়েছেন, কিন্তু ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জ্যামার লাগানো যেখানে আপনি যাবেন, এটা, এবং আমার দপ্তরের যে এমওএস, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং। তো এইগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি একইভাবে গুরুত্বপূর্ণ আমাদের দেশের জওয়ানদের জীবন এবং সাধারণ মানুষের জীবন। আমি কোনো বড় রাজনৈতিক পদে বা প্রশাসনিক পদে আছি বলে আমি ভিআইপি, আর পহেলগাঁওতে সাধারণ মানুষ, পর্যটকদের উপর এলাপাতাড়ি গুলি চললে তাদের নিরাপত্তাটা গৌণ। পুলওয়ামায় এতজন জওয়ান মারা গেলে তাদের নিরাপত্তা গৌণ, বিষয়টা আমরা ওইভাবে দেখি না। আমরা মুখ্যমন্ত্রীর জন্য যদি উদ্বিগ্ন হই, তাহলে আমরা পহেলগাঁওয়ের পর্যটকদের জন্য উদ্বিগ্ন, আমরা আমাদের ঘরের ছেলে যারা পুলিশ বা জওয়ান হিসেবে কাজ করছে তাদের জন্য উদ্বিগ্ন, সাধারণ মানুষ তাদের জন্য আমরা উদ্বিগ্ন। দেখুন, সময় যত গড়াচ্ছে, তদন্ত যত এগোচ্ছে, এই ধৃত জঙ্গি হামিমদের সম্পর্কে একের পর এক চমকে দেওয়ার মতন তথ্য তদন্তকারী আধিকারিকদের সামনে আসছে। যেমন যোগাযোগ রাখার জন্য, তথ্য আদান প্রদানের জন্য নিষিদ্ধ ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করত এই জঙ্গিরা। হামিমকে জেরায় এই চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফ এর হাতে এসেছে। এমনকি এলিমেন্ট এক্স এর মতো এনক্রিপ্টেড চ্যাটিং অ্যাপ, যে চ্যাটিং অ্যাপ
সালে একগুচ্ছ অ্যাপের সমতন এটাকেও নিষিদ্ধ করেছিল ভারত সরকার। সেটা ব্যবহার করে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ রাখা হতো। নজরদারি এড়াতেই এই এনক্রিপ্টেড ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে। এই অ্যাপ ব্যবহারকারীর একটি ইউনিক ইউজার আইডি থাকে। শেহজাদ ভট্টি গ্যাংয়ের সদস্যরা অ্যাপে 333 ইউজার আইডি ব্যবহার করত। এই 333 শেহজাদের টিকটক ইউজার নেম থেকে নেওয়া বলে দাবি এসটিএফ এর। এই মুহূর্তে সরাসরি কথা বলবো অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল দাস, এখনো পর্যন্ত তদন্তে যা যা তথ্য উঠে আসছে তাদের মোডাস অপারেন্ডি সম্পর্কে যে সমস্ত জিনিস জানা যাচ্ছে, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে? এবং এটাও লক্ষ্য করার মতন বিষয়, নাশকতা চালানোর পরিকল্পনার জন্য টাইমিংটা সেই সময় বেছে নেওয়া হয়েছিল। খেয়াল করুন, যন্তর মন্তরে ওই ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে কেন্দ্র সরকার যখন প্রবল চাপে রয়েছে। আচ্ছা, যেটা ওদের কমিউনিকেশন সিস্টেমটা, যেটা খুব সফিস্টিকেটেড কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করছে, এইটা আমাদের গোয়েন্দারা জানে মানে যে এরা আধুনিকতম কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের জানতে হবে এদের মোডাস অপারেন্ডিটা কীভাবে, আবার কীভাবে এরা কাজটা করে। যে হ্যান্ডলার, সে হয়তো ভারতবর্ষের সীমান্তের বাইরে পাকিস্তান, নেপাল অথবা বাংলাদেশ অথবা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ থেকে কমিউনিকেট করছে, আর ওর কাছে একজনকেই ও অপারেট করে। একজন হ্যান্ডলার একজনের বেশি কাউকে অপারেট করে না। আর ওর যে অপারেটর যে এই দেশে টার্গেট দেশে বসে কাজ করছে, সে জানে না যে অন্য কোনো লোকও অন্য কোনো হ্যান্ডলারের মাধ্যমে কাজ করছে। হ্যান্ডলার যখন কাউকে টাস্কে রাখে, সে ঠিকমতো তথ্য দিচ্ছে কিনা সেইটা আরেক হ্যান্ডলারকে দিয়ে তার এজেন্টের মাধ্যমে ক্রস চেক করে, তারপরই এদের পেমেন্ট হয়। এবং এই ব্যাপারটা যখন আপনি যেটা মেনশন করলেন যে বেশ কিছু কমিউনিকেশন নেটওয়ার্কে অবৈধ করেছিল ভারত সরকার, আমাদের দেশে একটা জিনিসকে অবৈধ ঘোষণা করতেও কয়েক মাস বা 1 বছর 2 বছর লেগে যায়, ততক্ষণে এরা নতুন একটা সিস্টেম চালু করে। তো সেইটা কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাদের এমন একটা সিস্টেম শুরু করতে হবে যাতে আমরা যারা আমাদের দেশবিরোধী কাজ করছে তাদের থেকে এক স্টেপ আগে গিয়ে আমরা ওদের কন্ট্রোল করতে জায়গা। কর্নেল দাস, এটা একটা চিন্তার জায়গা। আপনি ইনফিল্ট্রেশন বন্ধ করতে পারেন, হয়তো সীমান্তে কাঁটাতার দিয়ে অনুপ্রবেশটা আটকাতে পারেন, কিন্তু পাকিস্তানে বসে ব্রেন ওয়াশ করে যদি এখানে একটা এরকম গ্রুপ তৈরি করে দেওয়া যায় যারা নাশকতা চালাতে পারে, তাহলে তো আমাদের আরেকটু এগিয়ে ভাবতে হবে এক্ষেত্রে ঠিক কি করণীয়, যাতে আমি বলছি পাকিস্তানে বসে একটা টেরর গ্রুপ, টেরর অর্গানাইজেশন এদেশে নাশকতার পরিকল্পনা ঘটাতে পারছে এবং সেটাকে আমরা ব্যর্থ করতে পারছি, এক্ষেত্রে ঠিক কি করণীয়? হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। এই ক্ষেত্রে এইগুলিকে বন্ধ করার ক্ষমতা আমাদের আছে, আমাদের প্রতিভা আছে, আমাদের এই ইকুইপমেন্ট তৈরি করার মতো ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা বিদেশ থেকে দরকার হলে কেনার মতো ক্ষমতা আছে, কিন্তু সংগঠন নেই। এই সংগঠনটা আমাদের তৈরি করতে হবে, যেটা আমি বারবার বলছি। আমেরিকায় 9/11-এর মতো ওরকম ব্যাপক ধ্বংসাত্মক লীলা করেছিল এই দক্ষিণপন্থী এরা, টুইন টাওয়ার ব্লাস্ট এবং পেন্টাগনে পর্যন্ত আক্রমণ করেছিল। তারপরে আমেরিকা যেই কনসেপ্টে করলো যে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার গ্রিডে পুরো দেশকে নিয়ে আসলো। আমাদের দেশেও এটা আমাদের বর্তমান সরকারের প্রথমবার যেটা ছিল NDA 1-এ এটা চেষ্টা করেছিল, কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরও 5 জন মুখ্যমন্ত্রী মিলে এটাকে স্কাটল করে দিয়েছিল। আমাদের এখন ওটা নিয়ে ভাবতে হবে, তাতে হবে কি কিভাবে এরা কাজ করবে। আমি সেটা বলছি, আমাদের অফিসার থাকবে, এরা পার্মানেন্টলি এই NCTC ক্যাডার, তারা বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড থাকবে এবং সমস্ত সার্ভেইলেন্স এবং রিসার্চ কন্টিনিউয়াস করতে থাকবে, এবং করে করে তারা আইডেন্টিফাই করবে
কোন ক্যারেক্টার কিভাবে কাজ করছে, কি কি কমিউনিকেশন হচ্ছে, সেই কমিউনিকেশন পর্যন্ত এরা মনিটর করতে পারে 1 স্টেপ 2 স্টেপ আগে গিয়ে, এবং সেইভাবে ওরা দ্রুত খবরগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবে যেখানে দরকার। যেমন এই ছেলেটা হামিদ মণ্ডল, সে 3 মাস পরে ধরা পড়লো, 2 মাস পরে ধরা পড়লো। যদি এনসিটিসি থাকতো প্রথম 7 দিনেই ধরা পড়ে যেত, 3 দিনে ধরা পড়ে যেত। সেইটা আমাদের করতে হবে, তবেই আমরা এই আমাদের দেশকে রক্ষা করতে পারবো এই 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 উৎপাতের থেকে। কারণ এরা বিভিন্ন যে গণতান্ত্রিক পরিকাঠামোতে বিভিন্ন যে জনরোষ বিক্ষোভ বিভিন্ন জায়গায় ঘটতেই পারে, এটা গণতন্ত্রের নিয়ম, কিন্তু সেইখানে গিয়ে এরা দুষ্কৃতিমূলক কাজ করে সেখানে ফোর্স মাল্টিপ্লায়ার হয়ে যাবে। যেমন যন্তর মন্তরের খবর আসছে, ছাত্র বিক্ষোভের ওখানে ওরা ফিদাইন অ্যাটাক করার প্ল্যান করেছে। একটা বিষয় যেটা আপনি উল্লেখ করছেন বা কর্নেল দাস, সেটা হচ্ছে যোগাযোগের যে আধুনিকতম মাধ্যম, সেটাকে তারা এইরকম একেবারে দুষ্কৃতিমূলক কাজ থেকে একেবারে এইরকম একটা ঘটনা ঘটানোর জন্য, নাশকতা ঘটানোর পরিকল্পনার অঙ্গ হিসাবে ব্যবহার করছে। কিন্তু যে জিনিসটা একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ছিল, এখনও সেটা রয়েছে, সেটা হচ্ছে হানি ট্র্যাপ। এই যে অর্পিতা সরকার, তাকে তো হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার করার নির্দেশ পর্যন্ত এসেছিল পাকিস্তান থেকে, এটাও তো উঠে আসছে তদন্ত। হ্যাঁ, এইটা দেখুন, এইটা শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন, আদিম যুগ থেকেই চলে আসছে। সোলজারিং ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট প্রফেশন। যুদ্ধ যখনই হয়েছে, গুপ্তচর বৃত্তি হয়েছে, হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ, এই দুটো আদিম সংস্করণ, আদিম অবস্থা থেকে এরা এসছে। সেই এটা স্বাভাবিকভাবে থাকবে, এবং এইখানে সেইগুলিকে সার্ভেলেন্স করার জন্য যদি আমরা তত্ত্বগত দিক থেকে, এই যে কমিউনিকেশনের দিক থেকে আমরা খবর পেয়ে যাই যে এই হ্যান্ডলার ওই মেয়েটির সাথে চলাফেরা করছে, তাহলেই বাকিটা ধরতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু হানি ট্র্যাপ আপনি রুখতে পারবেন না, মানি ট্র্যাপও রুখতে পারবেন না। কারণ হানি ট্র্যাপ করেই ব্ল্যাকমেইল করে, আর ব্ল্যাকমেইল করে খবর বের করে, অথবা তার অনিচ্ছাকৃতভাবে তাকে দিয়ে বিভিন্ন কাজ করায়। তো অনেক ধন্যবাদ কর্নেল দাস আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।